যে বাড়িগুলিতে ঢুকিয়েছেন দেখবেন স্মার্ট মিটারে ডিজিটাল মিটার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে বামফ্রন্ট সরকারের সময় সব মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটার বসানো হয়েছে। ডিজিটাল মিটার একদম মানে এর মধ্যে কোনো প্রকার কারচুপি কোনো কিছু সুযোগ নেই, সুন্দরভাবে আসছে, মানুষের কোনো অভিযোগ নেই। এখন ডিজিটাল মিটারগুলোকে রিপ্লেস করে সেখানে স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে। স্মার্ট মিটার বসানোর পর দেখবেন গত মাসে আপনার যে বিলটা এসেছে, স্মার্ট মিটার বসার সঙ্গে সঙ্গে কয়েকশো টাকা বেড়ে যাবে। কি মিটার এটা, কোথায় কারচুপি, ভিতরে কি কাণ্ডকীর্তি আছে, এগুলি নিয়ে গোটা দেশে এখন আবরণ তৈরি হয়েছে। বিজেপি শাসিত অনেক রাজ্যে এটা আপাতত বন্ধ রেখেছে। এখানে আমাদের যেটা জোর করে আবার বসানোর উদ্যোগ তারা নিয়েছেন এবং এটা বর্ধিত আগে বিল আদায়ের একটা কৌশল। আমরা এখানে দেখছি যে এগুলি এই যে স্মার্ট মিটার মানে এটা তো তৈরি করছেন প্র্যাকটিক্যালি আদানি এবং আম্বানিরা, টাটাও আছে, টাটাও এটার সঙ্গে যুক্ত এবং বরাত তাদেরকে দিয়েছেন, ঠিকাদারের মাধ্যমে এই সমস্ত কাণ্ডকীর্তি করছেন। আমরা বলবো স্মার্ট মিটারে যে তথ্য হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে, সেটা কি অ্যালগরিদম নামে এক ধরনের স্পেশাল কম্পিউটার, এটার মাধ্যমে সারা ভারতবর্ষে ডেটা সেন্টার দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং এটার মাধ্যমে একটা সাধারণ মানুষের সমস্ত কিছু তারা জানতে পারবেন। বেসরকারি সংস্থাগুলো তার থেকে গিয়ে যেখানে সবচেয়ে বেশি ব্যবহার বেশি হয় এই এলাকাগুলি নিউ অ্যাক্টের সুযোগ নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ নিয়ে আইনের ফাঁকে তারা ওই এলাকাগুলো দখল করবেন এবং নিগমগুলোকে সবগুলোকে রুগ্ন করে দেবেন, যেটা আমাদের ত্রিপুরা ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম। একটা রুগ্ন নিগমে তারা এটাকে পরিণত করেছে এবং আমরা ডে টাইম তারিখ চালু করার জন্য এখানে রেডি হয়ে গেছি। স্মার্ট মিটারের মধ্যে সুকৌশলে আপনি সন্ধ্যার পরে বিকেল 5টা থেকে যখন বিদ্যুৎ ব্যবহার করবেন তার জন্য আরেকটা ডেটা করে দিত। এই ডে টাইম ট্যারিফ চালু করার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। খুব শর্ট টাইমের মধ্যে তারা এটা লাগু করবে। একদিকে বিদ্যুৎ বিল বৃদ্ধি, আরেকদিকে ডে টাইম ট্যারিফ চালু করা, অর্থাৎ দিনটাকে একবার বা দুবার করে নেবেন, আরেকটা রেট সেখানে লাগু করবেন, যেটা স্মার্ট মিটারে অটোমেটিক রিডিং চলে আসবে এবং সেখান থেকে সেটাকে নিয়ে গ্রাহকের কাঁধে বিল আসবে, এটাকে চাপিয়ে দেবেন। আমরা মনে করি এটা দরকার নেই। 800 কোটি টাকা তারা বলেছে লস কভার করার জন্য বাড়াচ্ছে। অ্যাকচুয়ালি লসের পরিমাণ শেষ করে দিয়েছে এটাকে। আমাদের কাছে যা খবর, এটা 1200 থেকে 1300 কোটি টাকা লস চলছে। কেন এমনটা হবে একটা লাভজনক সংস্থা? আমরা মনে করি যে এই বাড়ানোর কোনো দরকার নেই। সরকারের কাছে বিশাল পরিমাণ বিদ্যুৎ বিল পানা, সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউগুলোর কাছে পানা আছে, এটা তুলতে পারে, এটাকে আদায় করা উচিত, নতুবা ব্যবস্থা নেওয়া উচিত এবং এই করে কি এখানে কিছু টাকার ব্যবস্থা করা যায়। যদি করা যায় তাহলে বিদ্যুৎ বিল তাকে বাড়ানোর কোনো দরকার নেই। এটার সঙ্গে আমরা বলছি যে খারাপ মিটার আছে কয়েক লক্ষ, হাজার না, কয়েক লক্ষ খারাপ মিটার। এই মিটারগুলো চেঞ্জ করা উচিত, ডিজিটাল মিটার বসিয়ে দিলে হয়, সেখানে তো বিল আসবে এবং টাকার পরিমাণ বাড়বে। এটা করছেন না তারা। আর একটা সুকৌশল শুরু হয়েছে গোটা রাজ্যে, গ্রুপ নিয়োগ নেই, খুব সুকৌশলে বেসরকারি সংস্থাগুলোকে দিয়ে এখন দেখবেন যে আপনার কোনো বিদ্যুতের কোনো অসুবিধা হলে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। তারা সেখানে গিয়ে নামে বেনামে বিল বাড়িয়ে দিয়ে নিগম থেকে টাকা আদায় করে নিচ্ছে। আগে এই কাজটা করতেন নিগমের কর্মচারীরা, সুন্দরভাবে সূক্ষ্মভাবে করতেন, পরিষেবা ভালো ছিল। এখন সেখানে ঠিকাদার নিয়োগ করে ঠিকাদারের মাধ্যমে মেনটেন্যান্স, যেটা এই মেনটেন্যান্সের ব্যাপারটা ঠিকাদারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অবস্থা চলছে এবং কোনো নতুন নিয়োগ ইত্যাদি নেই এবং পরিষেবাটা প্রায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে এবং এই পরিস্থিতির মধ্যে লক্ষ্য করা যায় নিগমের আমোদ প্রমোদ কিন্তু বন্ধ নেই এবং খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান এগুলো চলছে। টাকাটা দিচ্ছে কে? গ্রাহক। এই টাকা কিন্তু সরকার দেয় না, সবটা দিচ্ছে কিন্তু গ্রাহক। এবং এখানে দেখবেন আগেও গাড়ি ব্যবহার হতো, অফিসারদের কিন্তু গাড়ি দিতেই হবে, ইঞ্জিনিয়ারদের গাড়ি দিতে হবে। সেই গাড়িগুলো এত দামি গাড়ি ছিল না, এখন এক একজনের দেখবেন দামি গাড়ি বহর, এখানে একটা বিরাট অঙ্কের টাকা সেখানে চলে যাচ্ছে। তাহলে খরচ কমবে না বাড়বে, এটা তো তাদের দেখা উচিত। সঙ্গে শ্রমজীবীদের ত্রিপুরার যে অবস্থা খুব খারাপ, রেগার কাজ প্রায় নেই, টুয়েবের কাজও স্তব্ধ হয়ে পড়েছে, কাজকর্ম নেই এবং আমাদের রাজ্য থেকে হাজার হাজার যুবক যুবতী বহির্রাজ্যে পাড়িয়ে দিচ্ছে।
পরিস্থিতি ত্রিপুরার যে খুব খারাপ জায়গায় চলে গেছে। সরকারকে বলবো, অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক সর্বনাশ হয়ে গেছে, শিশু সন্তানও বিক্রি করছে। এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য জরুরি ভিত্তিতে সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে কাজের ব্যবস্থা করা হোক, মানুষ যাতে এই সিজনে, কারণ আমাদের সামনের দিনগুলো খুব খারাপ, কোনো কাজকর্ম নেই, কনস্ট্রাকশনে কাজকর্ম অনেকটা কমে গেছে, এই বিষয়গুলি বিবেচনা রেখে এটা করা হয়। আর কনস্ট্রাকশন ওয়েলফেয়ারের ফান্ড সরিয়ে নিচ্ছে। আমি সেদিন কুমারঘাটে আমাদের শঙ্কর দত্ত ছিলেন, আমরাও ছিলাম, শ্রমিকরা বলছে পিটিশন দিয়েছে শ্রম দপ্তরের টাকার জন্য, দিলেন না, নেই, টাকা নেই। কেন টাকা? 300 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় শ্রম দপ্তর ওয়েলফেয়ার ভাবছে, এখন এটা কমপক্ষে 500 কোটি টাকা উপরে যাওয়া হওয়া উচিত। তাহলে সেখানে বিয়ের টাকা পায় না, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার দরখাস্ত করে পায় না, চিকিৎসার টাকা পায় না, এই অবস্থা তৈরি হয়েছে। এবং তাদের বাড়িঘর নির্মাণের জন্য টাকা দিতে হয়। এটা কিন্তু দান না, দক্ষিণা না, এটা হলো গিয়ে ওয়েলফেয়ার স্কিমে জমাকৃত টাকা। যারা ঠিকাদারি করে তাদের যে বিলের থেকে 1% টাকা কেটে নেওয়া হয়, সেই জমাকৃত টাকা, সেই টাকা পর্যন্ত পাচ্ছে না। এবং এখানে আমাদের রাজ্যে ইএসআইও বক্তব্যে বলেছে হাসপাতাল তৈরি হয়নি, ডিসপেন্সারি নামে ডাক্তার নেই, ইএসআই যারা করেছেন শ্রমিকরা ওষুধ নিয়মিত পান না, ভালো পরিষেবা নেই, হাসপাতালের জায়গা ঠিক করে দেওয়া হচ্ছে, আজও সেই হাসপাতাল নির্মাণ হয়নি শ্রমিকদের জন্য, আলাদা হাসপাতাল নির্মাণ করার কথা, সেই নির্মাণ হয়নি। কাজে শ্রম কল্যাণে এই সরকারের ভূমিকা চূড়ান্ত ব্যর্থ। আর এদের সঙ্গে দেখা করতে চাইলে মন্ত্রী সময় দেয় না, এরকম তো হতে পারে, দেখা করবেন না, কথা বলবেন না, সমস্যা শুনতে চাইবেন না, অসহিষ্ণুতা। এবং তাদের যদি কোনো প্রকার মানুষের প্রতি দরদ থেকে থাকে, যারা গণতন্ত্রে ভোটের কথা বলে জিতেছে, কি জিতেছে তো এটা মানুষ জানে, ভোট প্রত্যেক রাজ্যে হয় না। এই তো শুনলেন কিছুদিন আগে নাগের জোলা একজন শ্রমিক নেতা, তিনি বললেন তার বউকে দিয়ে নাকি ছাপ্পা দিয়ে এখানে জিতিয়েছেন। এই চলছে রাজ্যে। এই অবস্থার মধ্যে আমরা বলবো সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসুক, কথা বলুক সমস্যাগুলো সমাধান করার জন্য। গোটা দেশে যদি না বসে, বলছে ধর্মঘট করা যাবে না, বলছে মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, যেটা লাগু হয়েছে এই রাজ্যে যদি এটা লাগু করে আইন মানুষের জন্য এবং এটাকে রক্ষা করার জন্য আমরা সেখানে রাস্তায় নামবো, কোনো নিষেধাজ্ঞা মানব না। এবং নিষেধাজ্ঞা অবমাননা করেই গোটা ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে অধিকার আমরা আদায় করেছি, রক্ষা করেছি। গোটা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘটের অধিকার ধর্মঘট করে রক্ষা করবে। দেখি কি করে তারা মিছিল করার অধিকার মিছিল করে রক্ষা করবে, বিক্ষোভ করার অধিকার বিক্ষোভ করে রক্ষা করবে, পরিষ্কার। এবং এই অধিকারে যে হস্তক্ষেপ করার জন্য যে লেবার কোড লাগু করেছে, একটা প্রভিশন আমাদের আন্দোলনের চাপে, ধর্মঘটের চাপে ঢুকাতে বাধ্য হয়েছে। কোনটা জানেন? একটা জিনিস ঢুকিয়েছে কিন্তু এবার সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশনে বলেছে রাজ্যগুলো কোনটা করবে কোনটা করবে না ঠিক করবে। অনেক রাজ্য ওটা লাগু করছেন না। ত্রিপুরা গভর্নমেন্টকে বলবো যাতে কোনো অবস্থাতেই এই লেবার কোডের নামে এটা যাতে না করে, কারণ শুরু করেই দিয়েছেন। কর্মচারীদের 8 ঘন্টা বেশি কাজ করানো যায় না, এখন সেটাকে চট করে দিলেন সকাল 9:30টায় আসবে, সন্ধ্যা 6টায় যাবে। কত ঘন্টা তাকে কাজ করাবে? ওভারটাইম দেবে না। এটা হলো গিয়ে মহড়া, এটা মহড়া শুরু হয়ে গেছে, যে 12 ঘন্টা মহড়া, এই মহড়া শুরু হয়ে গেছে। কাজে এইগুলো শ্রমকোড লাগু করার একটা উদ্যোগ এখানে শুরু হয়েছে, এটাকে আমরা আটকাতে চাই। আমরা জুন জুলাইতে রাজ্যে সব জায়গায় মিছিল মিটিং করব, অগাস্টে আমরা বিক্ষোভ করে জানাবো। সর্বভারতীয় কথা বললেন আমাদের জেনারেল সেক্রেটারি, এবং সেটার ভিত্তিতে আমরা এগোতে চাই। আন্দোলন করেই আন্দোলনের অধিকার রক্ষা করতে হবে। চূড়ান্ত ব্যর্থতা এটা জনগণের কাছে, গ্রাহকদের কাছে চাপিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি চলছে। আমরা বলবো এই বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক। আর জেনারেশন একবার শেষ করে দিয়েছেন। বর্মরা মুখ থুবড়ে পড়েছে, কোটি কোটি টাকা সম্পদ ধ্বংস হচ্ছে। রুকিয়া একই অবস্থা চলছে। আজকে 8 বছর হয়ে গেছে রুকিয়া এখন দুটোই কম্বাইন সাইকেল করার কথা, উৎপাদন বাড়ানোর কথা, সেটা কিছু করেননি। আর সঙ্গে ডোমগুলো প্রায় মুখ থুবড়ে পড়েছে। রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে শেষ করে দিচ্ছেন। ভবিষ্যতে এই বিদ্যুৎ ব্যবহার গ্রাহকদের পক্ষে খুব কঠিন হবে। সঙ্গে আরেকটা বিষয় আমরা বলছি,
পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, পরিবহন ক্ষেত্র রুগ্ন অবস্থায় পড়েছে এবং গ্যাসের দামও বেরিয়েছে, এবং যার ফলে অটো এবং ছোট গাড়ির চালক যারা তারা নানাভাবে সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আর বাড়িঘরে যারা রান্না টান্নার কাজেও ব্যবহৃত হচ্ছে সেই গ্যাসের ক্ষেত্রেও একটা ভালো সমস্যা সেখানে দেখা দিচ্ছে। আমরা বলবো যে এই মূল্যবৃদ্ধি আটকানো হোক এবং সরকার বড়লোকদের যে ভর্তুকি দিচ্ছে সেটা না দিয়ে, এখন যেহেতু এখানে ভারত সরকারের ভূমিকার জন্যই এখন সেই তেল আমদানি এবং গ্যাস আমদানির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আছে, কেন্দ্রীয় সরকার সেখানে সেই নীতিতে সারেন্ডার করছে, তার ফল ভোগ করতে হচ্ছে ভারতবর্ষের আমজনতাকে। এবং ডিজেল পেট্রোল গ্যাসের দাম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের আমজনতার উপরে মারাত্মক চাপ পড়েছে এবং এটা পরিস্থিতিকে আরও দুর্বিষহ, জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং এই অবস্থা চলছে। এটার সঙ্গে পাল্লা দিয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে টিআরটিসি প্রায় শেষ, এটা আর কিচ্ছু নেই। আরবান ট্রান্সপোর্ট ফিনিশড। গত 8 বছর একটা নতুন গাড়ি কিনি, 8টা বছর হয়ে গেছে। এখন অবস্থাটা কি, বিশালগড়ের দিকে সাউথ ওয়েস্টে কিছু গাড়ি আছে, আপনি যদি চক্রবর্তীতে আসতে চান, অন্য জায়গাতে আসতে চান, সেখানে অটো নির্ভর হয়ে গেছে, সারা শহর অটো এটার উপরে নির্ভর হয়ে গেছে। টাউন সার্ভিস প্রায় বুক থুপে পড়েছে, 2-4টা বাস মাঝে মধ্যে দেখা যায়, কখনো দেখা যায়, কখনো দেখা যায়। এমনটা কেন? গণপরিবহন যেটা অন্যান্য রাজ্যে দেখা যায় ইলেকট্রিক বাস নামায়, অন্যান্য বাস নামায়, আমাদের রাজ্যে গত 8 বছরে একটা বাসও কেন নামতো না? এবং এই পরিস্থিতি গণপরিবহন ব্যবস্থাকে সর্বনাশ করে দিয়েছেন। আর মোটর স্ট্যান্ডগুলো এখন লুটে রাখা, সোসাইটি ছিল, হিসাব নিকাশ ছিল, অডিট হতো, এটা মালিক, শ্রমিক এবং সরকারি প্রতিনিধি চলত। সেই সোসাইটি এখন সমস্ত তোলাবাজরা দখল করে নিয়েছেন। এগুলোর মধ্যে যারা সরকারের শাসক দল, মণ্ডল বিভিন্ন নেতারা এগুলোর সঙ্গে যুক্ত। তোলাবাজি এমন জায়গায় চলে গেছে, এখন নিজেদের মধ্যে সংঘর্ষ, রক্তপাত এগুলো ঘটছেন এবং মোটর স্ট্যান্ডগুলো পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেছে। মোটর স্ট্যান্ডের জায়গাগুলো যেটা সরকার তৈরি করেছিল, আপনারা গিয়ে দেবেন রাজানগর মোটর স্ট্যান্ডে কি একটা ঢুকিয়ে দিয়েছে, বটতলা ঢুকিয়ে দিয়েছেন। আর ওটা এত টাকা দিয়ে কিনে বামফ্রন্ট সরকারের সঙ্গে করা হয়েছে চন্দ্রপুর, এখানে সিএনজি স্টেশন, তার আরও কী সামনের দোকানপাট, এগুলো তুলে মোটর স্ট্যান্ডগুলোর জায়গা জবরদখল হচ্ছে। টিআরটিসির জায়গাও প্রায় অধিকাংশ দেখবেন এখন লিজ টিজ ইত্যাদি দিয়ে এটাকে শেষ করে দিচ্ছে। এই যে ভবিষ্যৎ দিনে গণপরিবহন সাধারণ মানুষের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, সরকারের ভাবনা চিন্তাভাবনা আছে। আর এই তুলাবাজি মোটর স্ট্যান্ডগুলোতে বন্ধ হওয়া উচিত, সংঘর্ষ বন্ধ হওয়া উচিত। সেখানে গিয়ে এখানে শ্রমিকদের এবং সরকার মিলিয়ে মোটর স্ট্যান্ডগুলো পরিচালনা করার দায়িত্ব নেওয়া উচিত বলে যে সিস্টেমটা ছিল সেটাই একটা সততা নিয়ে এটা করা উচিত বলে আমরা মনে করি। সঙ্গে একটা বিষয় বলতে হয়, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে, মাঝে মধ্যে দেখবেন প্রায়শই কেন্দ্রীয় নেতৃত্ব আসে, আপত্তি নেই, আসবে রাজ্যের কল্যাণের জন্য, মুকুলের জন্য তো আপত্তি নেই। প্রচুর টাকা তো খরচ হচ্ছে, হোক যদি রাজ্যের কল্যাণ হয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম 8 বছরে এই যে রেল, বলতে পারবেন কেউ 1 মিটার রেলওয়ের নতুন স্যাংশন এসছে। এবং আমরা তো চাই বাংলাদেশের সঙ্গে আলোচনা করে কেন এটা এতদিন যাবৎ বন্ধ, এবং এটা তো চালু করা উচিত। মানে কলকাতা পর্যন্ত আমাদের যে ট্রেন পরিষেবা, কাজ তো কমপ্লিট হয়ে পড়ে আছে, চালু হতো না, সাবগুলো চালু হতো না। তাহলে এই যে অবস্থাগুলো চলছে, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, আমার ধারণা ছিল হয়তোবা তিনি এই সম্পর্কে কিছু বলবেন, কিচ্ছুই বলবেন না। এবং সেখানে গিয়ে শিলান্যাসটা সেইগুলো তিনি করে গেছেন। এই অবস্থা চুপি চুপি দাম বাড়িয়ে দিলেন, এটা চলছে অনেকদিন যাবো, খুব সুকৌশলে প্রতি মাসে দেখবেন এই নানা কায়দায় এগুলো বৃদ্ধি চলছে। এবং তারা সারচার্জ, ডিসচার্জ, ফুয়েল চার্জ এই নাম দিয়ে বিলের মধ্যে বাড়িয়ে দিচ্ছে। প্রতিবাদ করা হয়েছে, কোনো কথা শুনতে চাইছেন না, এগুলো করছে। স্ল্যাবের নামে, স্ল্যাবের মধ্যে দেখবেন স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3, স্ল্যাবের যে ডিফারেন্সটা এটা কমিয়ে দিয়েছে। এতে গিয়ে স্ল্যাবের মধ্যে গিয়ে দফায় এর মধ্যে আবার বৃদ্ধি ঘটিয়েছে খুব সুকৌশলী। স্ল্যাব 1 এই, স্ল্যাব 2 এই, স্ল্যাব 3 এই,
এখন প্রধান কারিগর অর্থাৎ দেশকে যারা গড়ে তুলছে, যারা সমাজের অধিকাংশ মানুষ, শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছে, এই মানুষদের জীবনকে দুর্বিষহ করার জন্য আমাদের দেশের কেন্দ্রীয় সরকার গত এপ্রিল মাস থেকে আমাদের দেশে শ্রম কোডকে কার্যকরী রূপ দিয়েছে। পরবর্তী সময়ে মে মাসের 8 তারিখ থেকে এই কোডের উপর কোডকে বাস্তবায়িত করার লক্ষ্যে বিভিন্ন রুলস তারা প্রণয়ন করে তা কার্যকর করা শুরু করেছে। ভারতবর্ষের শ্রমজীবী মানুষ কেন্দ্রের সরকারের শ্রমিক মারা এই যে শ্রম কোড, যার মধ্য দিয়ে আমাদের দেশে যারাই শ্রমের সাথে যুক্ত আছে তাদের সকলের কাজের ঘন্টা আগে সর্বোচ্চ 8 ঘন্টা যেটা ছিল সেটাকে বাড়িয়ে 10-12 ঘন্টা করার জন্য আইনে সেই সুযোগ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াবার জন্য আমাদের দেশের সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে তারা শ্রমজীবী মানুষের স্বার্থে যে রায় দিয়েছে, একটা রেপটাকস ম্যানেজমেন্টের বিরুদ্ধে সেখানকার রেপটাকস ওষুধ কোম্পানির শ্রমিক কর্মচারীরা একটা মামলা করেছিলেন এবং এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে একজন শ্রমিক পরিবারে 2 জন অ্যাডাল্ট এবং 2 জন মাইনর এই হিসেবে যদি আমরা একটা পরিবার ইউনিট ধরি, তাহলে সেই ইউনিটের ন্যূনতম তার খাবার, তার বস্ত্র, তার বাসস্থান, তার ন্যূনতম শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, এগুলোর জন্য যে টাকা দরকার সেটা বর্তমানে হিসেব করে দেখা যাচ্ছে যে এটা 26,000 টাকা খরচ। আমরা শ্রমজীবী মানুষ এ টাকা দাবি করেছিলাম কেন্দ্রের সরকারের কাছে, কিন্তু কেন্দ্রের সরকার ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ বলে 178 টাকা দৈনিক হিসেবে এই 5,000 টাকার নিচে 4,700 বা 800 টাকার মতো হবে, এটা কিনতে পারলে হয়ে যাবে। তো এটা তারা ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ রেখেছে। তার বিরুদ্ধে আছে এই যে শ্রমকোড, এই শ্রমকোডের 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করা, আমাদের দেশে ন্যূনতম মজুরি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাকে কার্যকর না করা, এটার প্রতিবাদে আপনারা দেখছেন যে আমাদের দেশের উত্তর ভারত, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যের, পাঞ্জাব, এই আরো অনেক রাজ্য আছে, এই সমস্ত রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক, তাদের উপর যে দুর্বিষহ অত্যাচার, স্থায়ী শ্রমিক হিসেবে কোনো কলকারখানা এখন নতুন নিয়োগ করা হচ্ছে না। মোদীর এই শ্রমকোড কার্যকর করার পর মালিক শ্রেণী আরো বেশি সুবিধা নিচ্ছে। যে কোনো সময়ে শ্রমিকদের সেখানে নিয়োগ যাদেরকে করা হয়েছে তাদেরকে ছাঁটাই করে দেওয়ার আইনি অধিকার এই শ্রমকোডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং এর ফলে আমরা যেটা দেখছি যে এই শ্রমিকরা, ধরুন উত্তর ভারতের একটা বড় কারখানার শ্রমিক যিনি আজকে 8-9 হাজার টাকা মজুরি পান, গত কিছুদিন আগে দেখা গেছে একটা হিসেবে তাদের বাড়িঘর ভাড়ার জন্য ন্যূনতম তাদের 3 থেকে 4 হাজার টাকা খরচা, গ্যাসের জন্য 1 হাজার টাকা খরচা হতো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে সংঘাত, এই সংঘাতের ফলে 1 হাজার টাকার গ্যাস কোথাও কোথাও 3-4 হাজার টাকা হয়েছে। এবং এর ফলে আমরা দেখলাম যে শ্রমিকরা তাদের 8 হাজার টাকা যদি গ্যাস আর বাড়ি ভাড়াতে খরচা হয়ে যায়, 10 হাজার টাকা পেলে দেবো, তাহলে তিনি খাবেন কি? এর বিরুদ্ধে প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হয় লক্ষ লক্ষ শ্রমিক, তারা রাস্তায় নেমে আসছেন এই সমস্ত রাজ্যগুলোতে। এবং আমরা দেখেছি যে এর ফলে সেখানকার সরকার কিছুটা বাধ্য হয়ে কোথাও 3,000, কোথাও 2,000 টাকা ন্যূনতম মজুরি বাড়াতে বাধ্য হয়েছে। আমাদের দাবি হচ্ছে 26,000 টাকাই শ্রমিকদের মজুরি দিতে হবে। এবং এই প্রতিবাদে আগামী অক্টোবর মাসের দিকে সর্বভারতীয় স্তরে শ্রমিক কৃষক খ্যাত মজুর জমায়েত সংগঠিত হবে দিল্লির, সেখানে রামলীলা ময়দানে। এবং তার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শ্রমিক জমায়েত সংগঠিত হবে শ্রমকোডের বিরুদ্ধে, শ্রমজীবী মানুষের এই মুহূর্তের আসল জরুরি দাবির ভিত্তিতে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের সর্বশেষ ওয়ার্কিং কমিটির
সময় আগামী আগস্ট মাসে আমাদের রাজ্যের সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য হাজার হাজার শ্রমজীবী মানুষের জমায়েত আমরা আগস্ট মাসে করতে চলেছি এবং তার আগে বিভিন্ন যে আমাদের মহকুমাগুলো আছে 23টা মহকুমাভাবে আমাদের রাজ্যে সাংগঠনিকভাবে আমাদের 24টি মহকুমা। এই 24টি মহকুমায় আমরা আগামী জুন এবং জুলাই মাসে শ্রমজীবী মানুষের সমাবেশ সংগঠিত করার মধ্য দিয়ে এই শ্রমকোড বাতিলের আওয়াজ করে দিয়েছে। সেই কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের, তার নেতৃত্বে যে কমিটি হয়েছিল সেই কমিটি কেন্দ্রের সরকার শ্রমকোড পাস করালে পরও যেহেতু লেবার সাবজেক্টটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যুগ্ম তালিকায় আছে, কনকারেন্ট লিস্টের মধ্যে আছে, স্বাভাবিক কারণে যে কোনো রাজ্য সরকার ইচ্ছা করলে শ্রমকোড লাগু করতে পারে, নাও করতে পারে যদি রাজ্য সরকার ভালো রাজ্য সরকার। কেরালা সেখানে গোপাল গোড়ার নেতৃত্বাধীন কমিটি তারা প্রস্তাব দিয়েছে, ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ধারাগুলো দেখিয়ে প্রস্তাব তারা করেছে এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের কাছেও দাবি হচ্ছে এই ত্রিপুরার শ্রমজীবী মানুষের সর্বনাশের জন্য যে শ্রমকোড, এই শ্রমকোডকে এখানে কার্যকর করা যাবে না। আমাদের রাজ্য এবং মহকুমা সমাবেশ করতে সেই দাবি আমরা করব এবং আগস্ট মাসে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ, কৃষক, একমজুর তারা দিল্লির তালকোটরা ময়দানে সমাবেত হয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে